আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আহসান মঞ্জিল। এই আহসান মঞ্জিল নবাব বাড়ি নামে জনপ্রিয় ছিল, যা বিলাসিতা, প্রভাব এবং আভিজাত্যের প্রতীক ছিল। তাছাড়া এই বিস্ময়কর ভবনটি বা কাঠামোটি ছিল এই শহরে নির্মিত প্রথম ভবন যেখানে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছিল। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ এবং জমিদারির সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয় এবং 1872 খ্রিস্টাব্দে এর সমাপ্তি হয়। মূলত 1906 খ্রিস্টাব্দে এখানে অনুষ্ঠিত হয় মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত। আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে। মূলত আহসান মঞ্জিল কয়েকবার টর্নেডো এবং ঘূর্ণিঝড়ে এর প্রায় ধ্বংসের পথে পরিচালিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটাকে কয়েকবার সংস্কার করে আবার তার পরিবর্তিত একটা পূর্ণাঙ্গ রূপ দেয়া হয়েছিল। আসলে আমরা যদি দেখি আহসান মঞ্জিলের ইতিহাস দীর্ঘদিনের ইতিহাস। এটা একটা প্রাচীন যে একটা সভ্যতা, আমরা যদি বলি যে সেই নবাবদের যেই একটা ঐতিহ্য, শত বছরের ইতিহাস, আহসান মঞ্জিলের ইতিহাস দীর্ঘদিনের ইতিহাস, আহসান মঞ্জিলের ইতিহাস শতবর্ষের ইতিহাস। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ এই রংমহলটি ফরাসিদের কাছে বিক্রি করে দিয়েছিলেন এবং ফরাসিরা এই ভবনটাতে একটা বাণিজ্য কুঠির স্থাপন করেছিলেন। এখানে তাদের ব্যবসা বাণিজ্যের একটা কুঠির নামে পরিচিত ছিল। এবং 1830 সালে বেগম বাজারে বসবাস করে নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। এই বাসভবনটাকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করান, যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। মূলত আহসান মঞ্জিল প্রতিষ্ঠা করতে প্রায় 13 বছর লেগেছিল। আসলে আহসান মঞ্জিলের যেই প্রতিষ্ঠা বা আহসান মঞ্জিলের যেই হিস্ট্রি, এটা আসলে দীর্ঘদিনের হিস্ট্রি। এবং আহসান মঞ্জিলের যেই ভবন, যে নির্মাণ শৈলী, যেই চমৎকার যেই নির্মাণ সামগ্রী ইউজ করা হয়েছে, যেটা আসলে দেখার মতো। আসলে আহসান মঞ্জিল আসলে আমাদের বাংলার ইতিহাসের একটা চমকপ্রদ একটা মনুমেন্ট, যেটা আসলে আমাদেরকে শুধু ভাবায় না, আমাদেরকে অনেক বেশি আনন্দিত করে, অনেক বেশি পুলকিত করে। আমরা আসলে এই আহসান মঞ্জিলের অপরূপ সৌন্দর্যে সবাই মুগ্ধ। আহসান মঞ্জিলের এই রংমহলের 31টি কক্ষ বিশিষ্ট, এর মধ্যে 23টিতে প্রদর্শনী উপস্থাপন করা হয়েছে। আসলে এই আহসান মঞ্জিল বিভিন্নভাবে এটার বর্ণনা আমরা করতে পারি। বিশেষ করে এই আহসান মঞ্জিলের যে হিস্টোরিক্যাল এবং এর যে হিস্ট্রি, এটা যদি আমরা দেখি যে 1720 সালের বর্তমান আহসান মঞ্জিল এলাকায় মোগল জমিদার শেখ এনায়েতুল্লাহর বাগান বাড়ি ছিল এবং 1740 সালে ফরাসি বণিকগণ শেখ এনায়েতুল্লাহর পুত্র শেখ মতিউল্লাহর নিকট থেকে এখানে বাণিজ্য কুঠির করে এবং 1757 সালে পলাশির যুদ্ধের পর উক্ত ফরাসি কুঠিরটি ইংরেজদের নিয়ন্ত্রণে চলে যায় এবং তা পরে ফেরত দেওয়া হয়। 1830 সালে খাজা আলিমুল্লাহ আবার ফরাসিদের কাছ থেকে এটি কুঠিবাড়িটি ক্রয়পূর্বক নিজের বাসভবন করে আবার সংস্কার করেন এবং 1859 সালে এটাকে আবার নির্মাণ কাজ শুরু করে এবং 1888 সালে টর্নেডোর আঘাতে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি হয় এবং 1897 সালে ভূমিকম্পের আহসান মঞ্জিলের কিছু ক্ষয়ক্ষতি হয় এবং নবাব আহসানুল্লাহ এটা মেরামত করেন। আহসানুল্লাহ এটা মেরামত করার ফলে আবার এর পূর্ণাঙ্গতা ফিরে পায়।
আমরা যদি দেখি আসলে এই গ্যালারিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে এখানে ভরপুর। বিশেষ করে আমরা যদি দেখি সেই নবাবদের ছবি, তার হিস্টোরিক্যাল তার ছবিগুলো দেখতে পাই আমরা একই ফ্রেমে তাদের ছবি, এবং প্রত্যেকটা যে গ্যালারি, প্রত্যেকটা গ্যালারিতে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে। বিশেষ করে আমরা এখানে মিটিং রুম আছে, এবং এখানে যারা বিভিন্ন সময় এই নবাবদের সাথে সংশ্লিষ্ট ছিল তাদের, যেমন রবীন্দ্রনাথ এবং নজরুল, এদের ছবিও এখানে, ছবি সম্বলিত একটা গ্যালারি আছে, এবং তাদের ড্রয়িং রুম আছে, এবং লাইব্রেরি রুম ছিল, এবং ড্রয়িং রুম ছিল, কার্ড খেলার রুম ছিল, বিলিয়ার্ড রুম ছিল, এবং বল রুম ছিল। এবং এখানে আরেকটা ছিল আসলে বাইজিদের নাচ, আসলে একটা আনন্দ উদযাপন করার জন্য একটা কক্ষ ছিল, যেখানে সবাই আনন্দ উদযাপন করত। বিশেষ করে এই নবাবরা আসলে তাদের যেই হিস্ট্রি যদি দেখি আমরা, হিস্ট্রিটা অনেক বেশি প্রাচুর্যে ভরা ছিল। এই 23টা গ্যালারির মধ্যে এক একটা গ্যালারিতে এক একভাবে পরিপূর্ণ ছিল। আমরা যদি আসলে এই গ্যালারিগুলো একটু সিম্পলিভাবে 2-1টা গ্যালারি বর্ণনা করতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে 2 নম্বর গ্যালারি আহসান মঞ্জিলের সেই পরিচিতি দেয়া আছে। এবং যদি আমরা 6 নম্বর গ্যালারি দেখি, সেখানে দেখব যে আহসানুল্লাহর ওই গ্যালারিটায় যে একটা আহসানুল্লাহর কন্যা নবাবজাদি আক্তার বানু বেগম একটা টিকাটলিতে একটা আহসানুল্লাহ মেমোরিয়াল হসপিটাল করেছিলেন, এবং 1935 সালে যে কোনো কারণে এটা 1940 সালে বিলুপ্তি হয়ে যায়। হসপিটালের যেই যন্ত্রাংশগুলো ছিল এগুলো আসলে গ্যালারি 6 নম্বর কক্ষে এগুলো রাখা ছিল। এবং আমরা যদি দেখি গ্যালারি নাম্বার 7, এটা ছিল একটা মুসলিম কক্ষ। এখানে আসলে পঞ্চায়েত প্রথা অনুযায়ী নবাবগণ এখানে বিচার কার্য পরিচালনা করতেন। 8 নম্বর গ্যালারিতে ছিল বিলিয়ার্ড কক্ষ। এবং বিভিন্ন ধরনের কক্ষগুলোতে যদি আমরা দেখি বিভিন্ন ধরনের বিষয়বস্তু ছিল। 9 নম্বর কক্ষে ছিল সিন্দুক। এই সিন্দুকগুলো আসলে কাঠের আলমারির নবাবদের আমলের নিদর্শন। এবং 10 নম্বরে ছিল যত নবাব ছিল তাদের একটা পরিচিতি ছিল এই গ্যালারিতে। এবং 11 নম্বরে যদি দেখি, 11 নম্বরে দেখব আমরা একটা প্রতীকীতি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই কক্ষটা ছিল আসলে হল রুম। এখানে হল রুমে সবাই তাদের বসে তাদের মিটিং তারা করত। এবং আমরা যদি দেখি যে নবাব 12 নম্বর গ্যালারিতে ছিল নবাব সলিমুল্লাহ স্মরণে তার যে বিশেষ কিছু ব্যবহার্য জিনিসপত্র এখানে ছিল। 13 নম্বরে ছিল কিছু প্রতীকীতি, এবং 14 নম্বরে ছিল হিন্দুস্থানি কিছু কক্ষ। 1904 সালে ফ্রিজ কাপের তোলা আলোকচিত্রের কক্ষটি হিন্দুস্তানি রুম বলা হয়েছে। উক্ত আলোকচিত্রের সাথে মিলিয়ে কক্ষটি সাজানো অপেক্ষায় আছে। এবং 15 নম্বর গ্যালারিতে ছিল সিঁড়িঘর। এবং আমরা যদি দেখি একটা তার 16 নম্বর কক্ষে ছিল একটা লাইব্রেরি। এই লাইব্রেরিতে সেই পুরাতন আমলের যত বই পুস্তক এগুলো এখনও থরে থরে সাজানো আছে রাতে। এবং আমরা যদি 18 নম্বর গ্যালারি দেখি, নবাবদের অবদান, ঢাকায় পানীয় জলের ব্যবস্থা কিভাবে করেছিল তার কিছু বর্ণনা। এবং 19 নম্বর গ্যালারিতে স্টেট বেডরুম। এবং 21 নম্বর গ্যালারিতে প্রসাদের ড্রয়িং রুম ছিল। এবং 23 নম্বরে ছিল বল রুম। 23 নম্বর ঘরটা ছিল মূলত নাচঘর। এখানে আসলে 1904 সালে তোলা আলোকচিত্র অনুযায়ী মূলানুরূপে এই গ্যালারিটি সাজানো হয়েছে। 19 শতকে ঢাকা শহরে এত বড় জাঁকজমক নাচঘরের দৃষ্টান্ত আর ছিল না। ঢাকার নবাবগণ ছিলেন প্রাচুর্য ও প্রাচুর্য উভয় প্রকার সংস্কৃতির সমজদার। নবাব আব্দুল গনি নাচ, গান, কবিতা এগুলোর সাথে তার ছিল একটা গভীর সখ্যতা। ইনডোর খেলায় বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন। প্রসাদ অভ্যন্তরে এই কক্ষটি তার প্রকৃষ্ট উদাহরণ। তিনি আসলে তার সেই এখানে আপনারা যদি এই
আহসান মঞ্জিলে আসেন তাহলে একসাথে দুটি জিনিস দেখতে পাবেন, এই আহসান মঞ্জিলের সৌন্দর্য, এর প্রাচুর্য, এবং এর সামনে আছে বুড়িগঙ্গা নদী। এই বুড়িগঙ্গা নদীতে আপনারা বুড়িগঙ্গা নদীর যে একটা প্রাকৃতিক সৌন্দর্য যেটা দেখতে পারবেন। আপনারা যারা আসলে এখানে যারা ঢাকা এবং ঢাকার আশপাশে যারা ফ্যামিলি নিয়ে এবং ছোট ছোট শিশুদের নিয়ে আপনারা যারা আসতে চান তাদের জন্য একটা বিশেষ সুবিধা হলো গিয়া এখানে আপনারা সেই বুড়িগঙ্গা নদীতে বিকালটা আপনাদের, সকালে যদি আপনি এখানে একবেলা ঘুরেন এবং বিকালবেলাটা আপনি নদীতে নৌকায় আপনি চমৎকারভাবে আপনি কাটাতে পারবেন। তাই আপনারা যারা এখনও এই আহসান মঞ্জিল ভ্রমণ করেন নাই তাদেরকে অনেক রিকোয়েস্ট থাকবে আপনারা সপরিবারে আহসান মঞ্জিলে এসে ঘুরে দেখতে পারেন যে নবাবদের যে একটা কীর্তি, তাদের যে একটা চমৎকার যে একটা ভবন নির্মাণের যে রুচিশীলতা, এটা আপনারা এখানে দেখতে পারবেন। আহসান মঞ্জিলের ইতিহাস শত বছরের ইতিহাস, আহসান মঞ্জিলের ইতিহাস দীর্ঘদিনের ইতিহাস। এটা একটা শুধু ভবনই না, এটা একটা স্মৃতি, এটা একটা ঐতিহ্য, এটা আমাদের একটা আমাদের একটা প্রত্নতান্ত্রিক একটা নিদর্শন। তাই যারা এখনও আসেন নাই তাদের সবাইকে আপনার আমন্ত্রণ থাকবে, আপনারা আসেন। এবং এখানে যারা এখন আসতে চান তাদের জন্য বলে রাখি, এটা শুধু সপ্তাহে একদিন বন্ধ থাকে বৃহস্পতিবার, এছাড়া সপ্তাহে 6 দিন খোলা থাকে। যারা 12 বছরের নিচে যারা শিশু আছেন তাদের এখানে টিকিটের ব্যবস্থা নেই, এবং যারা বয়স্ক লোক তাদের 40 টাকা টিকিট লাগবে, এবং যারা সার্কভুক্ত দেশের মানুষ তাদের টিকিটের মূল্য 300 টাকা, এবং অন্যান্য বিদেশিদের জন্য 500 টাকা টিকিট লাগবে। তাই আপনারা সবান্ধব এই আহসান মঞ্জিলে আমন্ত্রিত। এর সৌন্দর্য, এর যে আর্কিটেকচারাল মনুমেন্ট, যে নির্মাণ শৈলী, এটা দেখার জন্য আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল। এই আশা ব্যক্ত করে আমার চ্যানেলে আপনারা দেখবেন এক্সপ্লোর উইথ হাসান, এবং আপনারা আমার পাশে থাকবেন সবাই, এবং এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।